বালুময় প্রান্তর পেরিয়ে যমুনার বুক চেড়ে 2 দফা খেয়া নৌকায় নদী পার হয়ে পৌঁছে গেলাম এক বিস্ময়কর জনপদে। চারদিকে অথই পানি, আর সেই পানির মাঝখানে জেগে থাকা ছোট এই চর যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বর্ষার এই সময়ে পুরো চরটি যেন নদীর বুকে ভাসমান এক দ্বীপ। দূর থেকে তাকালে শুধু পানি আর পানি, আর সেই পানির মাঝেই টিকে আছে শত শত মানুষের জীবন, সংগ্রাম আর স্বপ্ন। নদীর পাড়ে দেখা মিলল কৃষকদের। কেউ নদীতে পানিতে পাট জাগ দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত পাট ধোয়ার কাজে। বছরের পর বছর ধরে এভাবেই প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। চরের চারদিকে এখন পানি থাকায় মাছ ধরার ব্যস্ততাও চোখে পড়ার মতো। জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে নদীতে জাল ফেলেছেন। নদী যেন তাদের জীবিকার একমাত্র ভরসা। আরো একটু সামনে এগিয়ে দেখা মিলল এক অন্যরকম দৃশ্য। একজন রাখাল তার গরুর পাল নিয়ে নদী পার হচ্ছেন। আশ্চর্যের বিষয়, গরুগুলো একে একে পানিতে নেমে সাঁতার কেটে নদী পার হচ্ছে। ওপারে পৌঁছে রাখালের পেছন পেছন চরণভূমিতে গিয়ে সবুজ ঘাস খেতে শুরু করলো। এমন দৃশ্য শহরের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হলেও চরের মানুষের কাছে এটি প্রতিদিনের স্বাভাবিক জীবন। এই মৌসুমে পুরো চর জুড়ে তেমন কোনো ফসলের দেখা মেলেনি, তবে চোখে পড়েছে একটি সবুজ কলার বাগান, যা বিস্তীর্ণ বালু চরের মাঝে যেন এক টুকরো সবুজের আশ্রয়। চরের মানুষের চলাফেরা দৃশ্য বেশ ভিন্ন। কোথাও ঘোড়ার গাড়ি ছুটে চলছে, কোথাও মোটর সাইকেল, তবে সবচেয়ে বড় ভরসা এখানে নৌকা। নদী এখানে রাস্তা, আর নৌকায় মানুষের একমাত্র নির্ভরযোগ্য বাহন। যদি নদী ছাড়াই চরের মানুষের জীবন যেন এক মুহূর্ত কল্পনাও করা যায় না। যমুনার চর শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি সংগ্রামের এক জীবন্ত গল্প। প্রকৃতির সঙ্গে প্রতিদিন লড়াই করে এখানকার মানুষের মুখে রয়েছে তৃপ্তির হাসি। নদী যেমন তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, তেমনি আবার নদী তাদের জীবিকার পথ খুলে দেয়। আমি যমুনা চরে যাচ্ছি এবং কি এখন প্রথমত আমার এই নদী পার হতে হবে এবং কি মোটরসাইকেল পার করার জন্য মোটরসাইকেল নৌকায় তুলবো। এখন কেমন আছেন ভাই? উঠবো তো না? বিসমিল্লাহ। হ্যাঁ, এবার থাকে। ওকে, প্রথমে আমরা এখন নৌকায় উঠলাম। এই নৌকা দিয়ে আমরা ওপারে যাব, তারপরে ওই চরটাকে এক্সপ্লোর করব। ওই চরের নাম যমুনা চর না? আপনাদের এখানে খেয়া পারাপার কটা থেকে শুরু হয়? সকাল 6টা। সকাল 6টা থেকে? এটা কি আপনি করেন? এখানে আমি এর পূর্বে দেখছিলাম একটা মুরব্বি ছিল। আপনার দুজন নিচ্ছেন না? কত পারাপার? কত মানুষ পারাপার? কত? 10 টাকা। 10 টাকার গাড়ি 20 টাকা। 20 টাকা না? গাড়ি 20 টাকা? কি জানো, এলাকা মনে হয় 10 টাকা বাড়াইছিলাম তো, সমস্যা নেই। এখন আমরা আর লোক আসবে, তারপরে আমরা ছাড়বো না। আর কিছু লোক আসার পরে আমাদের নৌকা ছেড়ে যাবে উপরে। এটি হচ্ছে যমুনা নদীর একটি শাখা। এই বর্ষার মৌসুমে এই যমুনা নদীর পানি থই থই করে, কিন্তু যখন শুকনো মৌসুমগুলো আসে তখন কিন্তু ওই খাম্বা দেখতে পাচ্ছেন, ওই দিকে পানি নেমে যায় একবারে। তো এর পূর্বে আমার এই যমুনা চরে যাওয়া হয়েছিল। তো ওই সময়টা ছিল শীতের সময়, তখন দেখা হয়েছিল সরিষার ক্ষেত এবং কি শীতকালীন যে সবজি এগুলোর ক্ষেত দেখা হয়েছিল। এবার যাচ্ছে বর্ষা মৌসুমে এই নদীর তীরবর্তী মানুষের জীবনযাপন অন্যরকম হয়ে থাকে। আমার মনে হয় যে এই নদীর তীরবর্তী মানুষের বর্ষার সময় পানি আসলে তাদের সুবিধা হয়, ঠিক আছে না? আমাদের মতো আরেকজন ভাই আসছেন, ওপারে যাবেন।
এবং কেউ উনিও প্রথমে এই নৌকায় গাড়ি উঠাবে। নদীতে পানি বাড়ায় পাট চাষিরা, তারা কিন্তু পাট জাগ দেওয়ার পর এখন পাট ধোয়ানে ব্যস্ত রয়েছেন। এভাবেই এই চরাঞ্চলে মানুষের জীবনের এক এক সময় এক এক রূপ ধারণ করে। শীতের সময় একরকম এবং কি বর্ষায় কিন্তু আরেক রকম তাদের জীবনধারা অতিবাহিত হয়ে থাকে। পানি আরও বাড়বে, পানি আরও বেড়ে যাবে বর্ষা মৌসুমে। এরপরে যখন শীতের সময়টা চলে যাবে তখন পানিটা একদম কমে যাবে। এখন আমরা ওপারে যাব, এটা হচ্ছে স্যালো মেশিন দিয়ে স্টার্ট করবে। ওপাশে হাঁসরা খেলা করছে। ও এখন আমাদের মেশিন স্টার্ট হয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে ওপারে চলে যাব। ভাই নৌকা কোনো সময় কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কিভাবে হয় অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট ওই দিক থেকে একদিন ট্রলার আসছে, আমিও খেয়াল করি নাই। ওই ট্রলারটাও অনেক দিকে ওই ট্রলার যে চালাইছে সে আপনার ওই ফোনে আরেক দিকে ঘুরে কথা কইতাছে। এর মধ্যে ওইটা তো দ্রুত চলতে আইছে, আমরাও খেয়াল করি নাই। ওইটা হয়েছে সংঘর্ষ, টক্কর লাগে এটার উপর দিয়ে ওইটা এটা তলায় গেছিল। পরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না? না, যাত্রী তখন ছিল না, ওই সময় যাত্রী ছিল না, মানে আমি ছিলাম না, অন্য একটা চালক ছিল, মানে পাবলিক ছিল ওই সময়। ওই সময় ওই দুর্ঘটনাটা করতে যখন আমরা থাকা অবস্থায় যে তখন এই দুর্ঘটনাটা কি হতো না। বর্ষার সময় ছিল? হ্যাঁ, এই টাইমে এই সময় হয়েছিল। ওটা কত বছর আগে? এই গেল বছর। আপনার পারাপারে প্রতিদিন এখন কত লিটার তেল লাগে? আপনার 2.5 লিটার তেল লাগে। দিন শেষে ভালো টাকা থাকে। আপনার তেল খরচের টাকা উঠে। আপনি মোটর সাইকেল পার করে হয়তো বাইরে 2-4 জন আসে, এমনি আর কি তেল খরচের টাকা উঠে। এখন ওপারে গেলে ঘোড়া গাড়ি পাবো? ঘোড়ার গাড়ি জি পাওয়া যায়। আজকে এই পুরো চরটাকে ঘোড়া গাড়িতে এক্সপ্লোর করব। এখন আমরা নদীর ঠিক মাঝখানে অবস্থান করছি। আর এ পাশে হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট, আর এ পাশে কিছু দূরে গেলে আমরা পেয়ে যাব সিরাজগঞ্জের করিমগঞ্জ উপজেলা, ঠিক আছে না? দেখেন নদীর দিকে তাকালে এখন ভয় লাগে, একদম নদী তার জৈবন ফিরে পেয়েছে। আমরা আস্তে আস্তে একদম কিনারায় চলে এসেছি। এই নদী পার হতে ছেলে মেয়ে। এখন আমরা সেই প্রত্যন্ত চরাঞ্চলে যাচ্ছি। দেখেন রাস্তাঘাট আসলেও দেখে বুঝতে পারছেন, এই রাস্তা দেখে মনে হচ্ছে না যে এটা চরাঞ্চল, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের মতোই আর কি। তবে এটা আসলে চরাঞ্চল। এখানে এখানে পানি উঠে যায়, বর্ষা যখন পুরোপুরি আসবে তখন পানি উঠে যাবে। এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে যমুনা স্কুল। যেহেতু আমরা যমুনা চলে যাচ্ছি, এটা হচ্ছে যমুনা স্কুল। এই স্কুলের লেখাপড়ার মান অনেক ভালো। এটাই হচ্ছে চরের রাস্তার অবস্থা। ওইটুকু ফাঁকা থাকলেও এইটুকু কিন্তু অনেকটাই বাজে অবস্থা। এটা হচ্ছে মাটির রাস্তা। এদিকে হয়তো ঘোড়ার গাড়ি পাবো আমরা। আমাদের আজকে মূল প্ল্যান হচ্ছে ঘোড়ার গাড়িতে পুরো এই যমুনা চরকে এক্সপ্লোর করা। এই অঞ্চলে রাস্তাঘাট এখনো কাঁচা। এই রাস্তাঘাট এরকম কেন? এখানে কি পানি ওঠে নাকি? পাকা হবে না কখনো? ওটা 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 তাদের পকেটে থাকে আর কি। তো যাই হোক, চরাঞ্চলে এই যে এই বিষয়গুলো আরো বেশি, মানে বাজেট আসে, কাজ না হয়ে সবাই সবার মতো ভাগাভাগি করে নিয়ে বাস আর কাজ করেন না তারা। এটা যে কবে বন্ধ হবে বাংলাদেশ থেকে, সেদিনে হয়তো বা সোনার বাংলাদেশটা সোনার মতোই হয়ে যাবে। তো যাই হোক, রাস্তা তো হয়েছে, এটাও আবার অনেক সৌভাগ্যের ব্যাপার। যদি আবার রাস্তা না থাকতো সেটাও কিন্তু আসলেও কাঁচা হোক পাকা হোক, দিন শেষে একটা চলাচলের মতো রাস্তা কিন্তু রয়েছে।
আমাদের যাত্রা, বাইক যাত্রা মনে হয় এখানে শেষ করতে হবে। তবে আমরা থেমে রইব না, আমরা এখন আমরা এমন এক জায়গায় চলে আসলাম যেখানে তো নৌকাও দেখছি না, কিছু দেখছি না। ও পাশে খেয়া পরাপার, এখন ওদিকে আমরা কিভাবে যাব? তো এমন এক জায়গায় ভুল রাস্তায় আমরা চলে এসেছি। এখন আমাদের ওইদিকে যেতে হবে। এখন ওইদিকে যাওয়ার রাস্তা কোনটা, এদিকে আমার খুঁজে বের করতে হবে, তাহলে আমরা ওই প্রত্যন্ত চরে যেতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটি জায়গায় অবস্থান করছি যার মানে চতুর্দিকে পানি রয়েছে, এবং কি ওই অঞ্চলে এক মানুষ লোকালয় রয়েছে, কিন্তু ওই অঞ্চলে মানুষ বসবাস করেন। তাদের এখন একমাত্র বাহন হচ্ছে এই নৌকা। দেখেন অনেক লোক কিন্তু পারাপার করছেন, ওই যে নিয়ে যাচ্ছেন। আমরাও এখন ওই নৌকা পারাপার হবো, এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাদের দেখাবো, এই চর আপনাদের নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি অনেক গরু, এই রাখালদের সাথে কথা বলবো। আশা করি এই ভিডিওটা আরও রোমাঞ্চময় হবে আপনাদের জন্য। আমি শীতে যে সময়টা এসেছিলাম, এ পাশে পানি থাকলেও কিন্তু এই জায়গাটা শুকনো ছিল। আমি মোটরসাইকেলে ওপারে যাতায়াত করেছিলাম। তবে এই বর্ষা মৌসুমে আসলেও নদীর সব দিকে পানি হবে, এটাই স্বাভাবিক। আর পানি হওয়াটাই উচিত এই সময়, পানি না হলে আবার কৃষকের ক্ষতি হয়ে যাবে, ফসল ভালো হবে না। এগুলো আবার যখন শুকিয়ে যাবে, এখানে কিন্তু ধান আবাদ হবে, অনেক ধরনের শস্য আবাদ হয়ে থাকে এই অঞ্চলে। তো দেখতে দেখতে খেওয়া চলে আসলো, এখন আমরা এখানে উঠবো। কত লোকজন এসে বসে রয়েছে খেওয়ার জন্য। হাঁস, এখন আমরা নৌকায় উঠছি, ওপারে যাব। আমাদের মতো আর অনেকেই কিন্তু এখন নৌকায় উঠে যাচ্ছেন। নদী, নৌকা, এগুলো নিয়েই চরাঞ্চলে মানুষের জীবনযাপন অতিবাহিত হয়ে থাকে। একজন মাথায় বস্তা নিয়ে উঠছেন। চাচা, এগুলো কি নিয়েছেন? কি এগুলো? মরিচ, শুকনো মরিচ। শুকনো মরিচ কি কিনে আনলেন না কোথায়, কোন হাটে ব্যস্ত নেবেন আজকে? এ পাশে পিকনা কিভাবে যাবেন? মানে এই নৌকা সরাসরি পিকনা হাটে যাবে? ও আচ্ছা, আমাদের ওদিকে হাট পিকনা ওইটা। চাচা এই শুকনো মরিচ নিয়েছেন তিনি। আজকে আমাদের এখানে বিখ্যাত একটি হাট রয়েছে, পিকনা হাট, গোপালগঞ্জ হাট। সেই হাটে নিয়ে এগুলো বিক্রি করবেন। এদিকে স্থলপথ রয়েছে, কিন্তু সে ওটাকে না বেছে নিয়ে সেইখান থেকে ওপারে যে নৌকা রয়েছে, সেই নৌকাদের সরাসরি আমাদের পিকনার যে ঘাট রয়েছে, নৌকার ঘাট, সেখানে নামবেন। চাচা, আপনি গাইদে না যে এবার নৌকাতে যাচ্ছেন কি এর জন্য? হ্যাঁ, মানে আপনি তো এই পাশে গাইদে চালে যেতে পারেন, নৌকাতেই ভালো, নৌকাতেই ভালো। অল্প সময় যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ভাড়া কত নেবে? 30 টাকা। 30 টাকা। আর ওপার দিয়ে গেলে আপনার কত লাগতো? ওপার দিয়ে গেলে 40 টাকা। 40 টাকা। 10 টাকার কম বেশি, তবুও মানে আসলেও এই নৌকাতে যাওয়াটা অনেক সুবিধাজনক উনি মনে করছেন, এই বিধায় নৌকাতেই যাবেন। এবং কি আরও দেখতে পাচ্ছি যে নৌকায় করে, যেহেতু আমাদের এই হাটটায় গরু ছাগল সব কিছুই বেচাকেনি হয়ে থাকে, নৌকায় করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই গরু নিয়ে যাচ্ছেন। গরু, এই অঞ্চলে মানুষের গরু যখন ওপারে নিয়ে যাচ্ছেন ঘাস খাওয়ানোর জন্য, ওই বড় মাঠটা দেখতে পাচ্ছেন, ওখানে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন। দেখেন গরুগুলো কত প্রশিক্ষিত, তারা নিজেরাই কিন্তু নদীতে নেমে পড়েছে, এবং কি ঠিক জানে কোথায় গিয়ে তাকে উঠতে হবে। তো এই অঞ্চলের গরুগুলো অনেক সাহসী হয়ে থাকে, তাহলে বুঝতে পারছি। তো এই নদীর পানিতে কিন্তু আমি নামলে ভয় পাবো আর কি। তবে সে গরু কিন্তু তার খাওয়ার জন্য, তার ক্ষুধার মেটানোর জন্য কিন্তু ওপারে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি নৌকাতে। ইতিমধ্যে নৌকা প্রায় ভরে গিয়েছে। মাঝি চাচা কিন্তু আস্তে আস্তে মানে বৈঠা বাইছেন, অথবা কি বলে এটারে, নগি বাইছেন। দেখতে পাচ্ছি একজন মাথায় ঘাসের বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি হয়তো চরে ঘাস কাটা শেষে বসেছেন। চাচা, এগুলো ঘাস কি চর থেকে কেটে আনলেন? আপনার গরু কয়টা আছে? গরু 3টা। 3টা না? আপনি কি প্রতিদিন এরকম চরে এসে ঘাস কাটেন? না, মাঝে মাঝে। মাঝে আপনি গরু এদিকে নিয়ে আসেন না? না 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 না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চরগুলো যেমন মানুষকে কৃষিভাবে শক্তিশালী করে থাকে,
ঠিক তেমনি ওপারে যারা রয়েছেন তারাও কিন্তু তাদের গবাদি পশুর ঘাসের প্রয়োজনে কিন্তু এই চরে আসেন এবং কি সে ঘাস কেটে নিয়ে আবার ওপারে যান। এটা হচ্ছে ভেড়া, এই চরে ভেড়া লালন পালন হয়ে থাকে। উনি কিন্তু এই ভেড়াগুলো ওই পিংলা হাটে নিয়ে যাচ্ছেন। আপনি হাটে নিয়ে যাচ্ছেন না চাচা? হাটে নিয়ে যাচ্ছেন, হাটে বিক্রির উদ্দেশ্যে। তবে আমি আমার ভ্রমণ জীবনের সন্দ্বীপে গিয়েছিলাম, সেখানে আমি শুধু ভেড়া আবার দেখেছিলাম, ওখানে কোনো ছাগল দেখিনি। তো এই চরেও ভেড়া হয়, মানে লালন পালন করে থাকে। কি চাচা কাজ শেষে আসতেছেন নাকি? আচ্ছা আচ্ছা। এ পাশে একটা বিশাল জনপদ রয়েছে, আমি দেখতেই পাচ্ছি। দেখেন কত মানুষ পারাপার হচ্ছে, তাদের দৈনন্দিন কাজ শেষ করে আবার কিন্তু তারা বাড়ি ফিরছেন, অথবা কেউ বা কাজের জন্য যাচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন। এভাবেই এই খেয়া পার এবং মানুষের সাথে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এখানে যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আপনার না? এই গরু আপনার কেন লালন পালন করতে কষ্ট করে, কারণ কি? কষ্ট করে মনে করেন যে সংসার করে তো কোনো মানে আয় বরকত নাই। দুইটা গরু ফালি তার তো যাই কিছু আয় হয় ওই কটাই থাকে। চাচা আপনার গরু কতগুলো এখন? এখন মনে করেন যে 7টা গরু আছে, 6টা নিয়ে আসি, আর বাড়িতে একটা অসুখ হয়েছে তো বাড়িতে। আপনি কত বছর ধরে এই গরুর মনে করেন যে 20 বছর তো আমি গরু পালতেছি। আর সর্বোচ্চ কতগুলো গরু আপনি লালন পালন করেছেন এর পূর্বে? এর পূর্বে মনে করেন যে এই 13টা 12টা 10টা অলরেডি আছিল। এই তারিখে মানে আমি সংসারের কাজ করার লাগে, আর এখন বৃদ্ধ বয়স হয়েছে না, জি জি জি, মনে করেন যে এই জন্য গরু কমা আছে। বৃদ্ধ বয়সে ওই যে আপনি এত কষ্ট করে কাজ করছেন, কেমন লাগে? আমার ভালোই লাগে, তার কারণ আমার পোলাপান নাই, একটা মেয়েটা বিয়ে দিছি, এই জন্য ওই দুইটা পালন লাগে। আচ্ছা। আর গৃহস্থ মানুষ মনে করেন যে গরু না পারলে আসলেও জমকা, এই জন্য। আপনার বয়সটা কত হতে পারে এখন? এখন মনে করেন যে আমার বয়স 60 বছর চলতেছে, 60-এর উপরে পার হয়েছে 2 বছর। একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে চরাঞ্চলে আমি যত মানে ঘুরতে গিয়েছি, এই বয়স্ক মানুষগুলার এই কৃষিকাজে কিন্তু তারা সবসময় নিয়োজিত, মানে সবচেয়ে বেশি করে। যুবকরা কিন্তু এরকম খুব বেশি এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত নয়। এরকম পিছনে কারণ আছে, কারণ কৃষিতে এখন অনেক পরিশ্রম দিতে হয়, সেই সাথে অনেক সময় লস হয়ে যায়। দিন শেষে আপনি কেমন আছেন? এই গরু পালার পাশাপাশি কৃষিকাজ তো মনে করে থাকেন, জমি জমা রয়েছে, হ্যাঁ কেমন দিন শেষে কেমন আছেন আপনি? ভালোই আছে, ভালো আছেন? আল্লাহ আমার খুব সুবিধা আছে। এখানে চরাঞ্চলে অনেক মানুষ তো দুধও বিক্রি করে, আপনার দেখুন দুধের গায়ে দেখতেছি, কিন্তু কোনো গরু তো মানে দুধ দেয় না। না, আপনি এরকম গরু কি লালন পালন করছেন, দুধ দেয়, দুধ বিক্রি করছেন বাজারে? সেটাতে কি কি সুবিধা? আমি একটা তো মনে করেন দুধ পালাইছি, এই যে এই গা পিঠা দেখতেছে না, এই যে বাছুর, এই গরু মনে হলে পানা বাড়ি দেয় না, না রে পানাই না। আচ্ছা আচ্ছা। এর আগে আমি যে ওই বাছুরটা দেখতেছেন, ওই বাছুরটার ওর মায়ের 3.5 করে দুধ হয়েছে, কিন্তু আমি ওই যেটুক নাকছে ওইটুকুই খায়া আর হানি ওই বাছুরকে খেলে আনাইছি। এখন আপনি গরু নিয়ে কোথায় যাচ্ছেন? আমি গরু আঁকতে যাইতেছি, এই গোজাবাড়ির এই সাইডেই আঁকবো। এই চরে ঘাস খাওয়াতে যাচ্ছেন তাই না? কেমন মানে এই তাতে কি আপনার গরুর যে খরচ কমে যাচ্ছে না এই চর অঞ্চলে ঘাস খাওয়ানোর জন্য? না, কম মধ্যে মনে করে যে সংসারের এই যে মাসে এখন ধান কাটবো, ওই যে বীজ দিতেছে, এখন ঘাস কইমা যেতেছে। আচ্ছা আচ্ছা। এখন কিছুদিন পরে ধান কাটবো, পুরাটা ধান কাটবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একজন এই অঞ্চলের ফার্ম রয়েছে তার, ধরতে গেলে কারণ তার অনেকগুলো গরু, সে কিন্তু প্রতিনিয়তই এই চরাঞ্চলকে ব্যবহার করছেন। এই চরে তার গরু নিয়ে আসেন, প্রতিদিন নিয়ে এসে ঘাস খাওয়ান, এতে তার অনেক খরচ কমে যায়। ঠিক এভাবেই চরের প্রতিটা মানুষের বাড়িতে যদি আপনি যান, দেখবেন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করে থাকে। আমি বলতে পারি চরের মানুষের অর্থনৈতিকভাবে এভাবে তারা কিন্তু তাদের অর্থনৈতিক ডেভেলপ করে থাকে। তো সঙ্গে থাকুন, আমরা যাব অনেক দূর আজকে।